ঈদের শুভেচ্ছা। স্বাগত ঈদের বিশেষ একাত্তর সংযোগে। প্রতিদিন এই একাত্তর সংযোগে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, অপরাধ জগৎ, নাগরিক জীবনের নানা প্রসঙ্গে কথা বলি। ঈদের এই দিনগুলোতেও আমরা রাজনীতি, বাংলাদেশের সমাজ সংস্কৃতি নিয়ে কথা বলবো। তবে নিয়মিত যারা বিভিন্ন টক শো কিংবা আলোচনায় নিয়ে মাথা ঘামান, সেই ধরনের আলোচনা নিশ্চয়ই আজকে আমরা করছি না। ঈদ উপলক্ষে একাত্তর সংযোগের বিশেষ আয়োজনে আমরা কথা বলবো এমন কয়েকজন মানুষের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন। আমরা কথা বলতে চাই যারা একটু ভিন্ন ঘরানার, ভিন্ন পরিবেশে কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তারা রাজনীতি নিয়ে, দেশ নিয়ে ভাবেন, তবে কি ভাবছেন, আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চান, সেটাই জানবো তাদের কাছ থেকে। বুঝতে চাই প্রচলিত প্রতিষ্ঠিত মতের বাইরে আমাদের বাংলাদেশ নিয়ে তাদের ভাবনাগুলো কি। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন বাংলাদেশ চাই। আছেন আমার সাথে তিনজন বিশিষ্টজন। আমার ঠিক ডানে আছেন মো হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন। আছেন বিশিষ্ট অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী এবং গাউসুল আলম শাওন, ম্যানেজিং পার্টনার, কান্ট্রি হেড, গ্রে বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক আপনারাও আছেন আমাদের সাথে। আমরা শুরু করছি মো হামিদ আপনাকে দিয়ে। তিনজনের মধ্যে আপনি একটু সিনিয়র, তাই আপনাকে দিয়ে শুরু করা। আপনি তো দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবই দেখেছেন, এর মধ্যে বিচরণও করেছেন। কোনো ক্ষেত্র নেই আমার ধারণা আপনাকে বোধহয় পাওয়া যায়নি। তো আপনার কাছে আসতে চাই যে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আজ থেকে, যদি বলা হয় যে আজকে থেকে শুরু হোক আমার স্বপ্নের জায়গা। আসলে আজকের থেকে কি দেখতে চাই তার চেয়েও বড় যদি বলি যে স্বপ্নটা কি আসলে, অথবা কেমন দেখতে চেয়েছিলাম। কেমন দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেটা আমরা এখনো পাইনি। মুক্তিযুদ্ধের সময় যখন আমরা নিজেরা ব্রিজ ভাঙছি, যুদ্ধ করছি, তখন সবচাইতে যে সুখের স্বপ্নটা আমার চোখে ভাসতো সেটা ছিল যে ব্রিজটা আমরা ভেঙেছি সেই ব্রিজটা আবার গড়ার কাজে আমি নিজে কাজ করছি, সেখানে শ্রম দিচ্ছি। এটা ছিল আমার সবচেয়ে সুখের স্বপ্ন। তো আমাদের পরবর্তী জীবনটা, মুক্তিযুদ্ধের পরবর্তী জীবনটা ঠিক এমনটা হয়নি। আমার ইউনিভার্সিটি খুললো 8ই ফেব্রুয়ারি। মধ্যবর্তী সময়টা আমি গ্রামের থেকে কিছু স্কুল তৈরি করেছি, নাইট স্কুল, যেখানে যারা শিক্ষা সুযোগ পাননি তাদের জন্য। সেখানে বাবা ছেলে একসঙ্গে স্কুলে যেত এমন ছিল। 5টা স্কুল করেছিলাম, কিছু রাস্তা করেছিলাম। অল্প সময়, 1.5 মাস সময় পেয়েছিলাম। 1.5 মাস, এরকমই। তো যাই হোক, ফিরে এলাম আমি ইউনিভার্সিটিতে। এখানে এসে কিন্তু প্রচুর হতাশার চিত্র দেখেছি, তখনই তৈরি হচ্ছিল। এবং এই হতাশাটা যে কিছুটা জেনুইন না তা বলবো না, তবে অনেকটাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল। একটা বিভ্রান্ত করে ফেলা হচ্ছিল যেন মুক্তিযুদ্ধ আমাদের কিছুই দিচ্ছে না, সবকিছু আবার কেড়ে নিয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে। আসলে এত বড় একটা ধ্বংসযোগ্য এবং একেবারে অর্থহীন, কপর্দকহীন দেশ, সমস্ত ব্রিজগুলোর মধ্যে প্রায় বড় ব্রিজের 60 ভাগ ভাঙা, রাস্তাঘাটে চলাচলের জায়গা নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, 1 কিলোমিটারও নাকি যাওয়া যেত না, মানুষের মৃত্যু এত। এই তার মধ্যে দিয়ে যে দেশটা গড়বে কি করে, এই চিন্তার চাইতে হতাশা জাগিয়ে তোলা হয়েছিল। এই হতাশার সুরটা কিন্তু বহুকাল টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রশ্নে। কিন্তু একসময় তো আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং সেজন্য অনেক সময় লেগেছে। এবং এখন যখন আমরা ঘুরে দাঁড়িয়েছি আবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তখন আমাদের স্বপ্নগুলো আবার ডালপালা ছড়াতে শুরু করেছে। এখন তো স্বপ্ন যা দেখি, মানে এমন স্বপ্নই দেখি যে একটা সময় আসবে, হয়তো খুব দূরে নয়, যখন বাংলাদেশে কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। আপনি ভিক্ষা দিতে চাইলে আপনার সে ভিক্ষাটা জড়ো করতে হবে পৃথিবীর অন্য কোনো দেশে কোথাও পাঠানো যায় কিভাবে দরিদ্র মানুষের জন্য, সেরকম একটা সময় হতে আসে। অনেকে তো বৈষম্যের কথা বলে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে, কিন্তু বাংলাদেশের একই সাথে বৈষম্য বাড়ছে। আসলে এই পুঁজিবাদী ব্যবস্থায় যখন নাকি অর্থনৈতিক বিকাশ ঘটে, তখন কিন্তু সম্পদের বন্টনটা খুব বৈষম্যপূর্ণ ভাবেই হয়। তখন যে শ্রমিক থাকে বা যারা শ্রম দিয়ে গড়ে তোলেন আর যারা শ্রমকে কাজে লাগান, তাদের মধ্যে মানে সম্পদের জড়ো হওয়ার ক্ষেত্রে বিস্তর পার্থক্য তৈরি হতে থাকে। কিন্তু সম্পদের ব্যবস্থাপনাটাই আসলে, কিন্তু ব্যবস্থাপনা এবং বন্টনের জায়গাটা শুধু নয়, ব্যবস্থাপনাটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি একটু হামিদ ভাই, আমি এই জায়গাটা অন্য জায়গায় আসতে চাই। আমরা নিশ্চয়ই অর্থনীতি নিয়ে কথা বলবো, কিন্তু আপনার যে দুজন আজকে সহযোগী আছেন এখানে, আমরা কথা বলতে দেখেছি তারা অত্যন্ত তরুণ বয়স আপনার তুলনায়। আপনি 75 পূর্ববর্তী এবং 75 পরবর্তী আমাদের সাংস্কৃতিক জগৎটা দেখেছেন। আপনার কাছে ভিন্নতার জায়গাটা কোথায় আজকের জায়গায় দাঁড়িয়ে? আমরা 75 পর্যন্ত যে কাজগুলো করতে পেরেছি সেটা কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক জগতের, আমি তো নাটকের ক্ষেত্রে কাজ করেছি প্রধানত, এটা কিন্তু একটা মোড় পরিবর্তনের ধারা সূচনা করে ফেলেছে।
একেবারে ভবিষ্যতের বাংলাদেশের নাট্যধারা কিভাবে চলবে তার ভিত্তিটা কিন্তু তৈরি হয়ে গেছে 75-এর মধ্যে। ফলে 75-এর পরে যখন আমাদের নাটকের মঞ্চায়নের ক্ষেত্রে নানা ধরনের বাধা সৃষ্টি হতে শুরু করলো, সেই বাধাগুলো কিন্তু নাট্যকর্মীরা মানল না। এবং এই না মানার ব্যাপারটা নাটকের লোকদের মধ্যে যেভাবে ছিল, অন্য সাংস্কৃতিক শাখার লোকদের মধ্যে অতটা ছিল না। এবং এই না মানার যে অবস্থানটা আপনি দেখবেন যে যত রকম মানে স্বৈরাচারী শাসন হোক বা অপশাসন হোক বা সামরিক শাসন হোক, তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ কিন্তু নাট্যকর্মীরা গড়ে তুলত। তার সঙ্গে অন্যরা যুক্ত, নাটক থেকে শুরু করে নাট্যকর্মীরা ছিল তার মূল, মানে একেবারেই শুরুতে চালিকা শক্তি হিসেবে শুরু করতো, তারা জড়ো করতো সবাইকে। এই যে নাটকটা কেন পারে, তারা পেরেছে এই জন্য যে নাটকটা একটা সংঘবদ্ধ শিল্প। এখানে একা একা তুলি দিয়ে আঁকা যায় না, এখানে একা একা গান গেয়ে রেয়াজ করে খুব বড় শিল্পী হওয়া যায় না, এখানে দল দরকার হয়। টিম ছাড়া নাটক হয় না। এই টিম চিন্তা করতে গিয়ে তাদের শক্তিটা তারা নিজেরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এবং মানের মানুষগুলার চেতনা একসাথে হয়ে তারা আরো শানিত হয়, সো দে ক্যান প্লে বেটার রোল। ঠিক এই প্রশ্নটাই রোকেয়া প্রাচী আপনার কাছে, আপনিও নাটকে দীর্ঘ সময় আছেন, চলচ্চিত্র করছেন, নাটক যারা করেছেন, আমি নিজে সাংবাদিক হিসেবে নাট্যকর্মীদের দীর্ঘ সময়ের আন্দোলনটা পথে ঘাটে আমি নিজে কাভারও করেছি, দেখেছিও, তাদের সাথেও ছিলাম। এবং হামিদ ভাইয়ের একটি কথাই ঠিক, যে স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি যে কোনো, হ্যাঁ আমিও ছিলাম, আপনিও ছিলেন, সেই রোলটা কি এখন আছে নাকি আকাশ সংস্কৃতির কাছে কিছুটা পরাজিত? আমি হামিদ ভাইয়ের সাথে খুব একমত। সেই সময় যে শক্তিটা ছিল, তখন আমরা সম্মিলিত শক্তির মানুষজন ছিলাম। সেখানে নাট্যকর্মীরা হয়তো শুরুটা করেছে, কিন্তু সেখানে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সবাইকে কিন্তু আমরা পেয়েছি। এবং তখন কিন্তু প্রশ্ন ছিল না, তখন শুধু একটা ডাক ছিল, সবাই কিন্তু জড়ো হয়েছে আমরা যার যার মতো, এবং জড়ো হওয়াটা দায়িত্বের মধ্যেই ছিল আমাদের। এখন আমরা একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছি, সেটা আকাশ সংস্কৃতি কিনা আমি জানি না। আকাশ সংস্কৃতির মধ্যে এরকম বাধা বা বিচ্ছিন্ন ঘটনা তো থাকতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কোথায় যেন সকল কিছু মিলেই একটু আলাদা হয়ে গেছে। আমি যেন আমার পাশের বেডরুমে কি হচ্ছে সেটাও জানতে চাই না, মানে খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে আমরা। মানে আমাদের পারিবারিক পরিমণ্ডল থেকে যদি শুরু করি, আমাদের যৌথ পরিবারটা কিন্তু এখন নেই। আমরা যৌথ পরিবারটা হারাতে শুরু করলাম। আমরা পাশের বাড়ির রান্নার বাটিটা আদান প্রদান যেদিন থেকে শুরু করলাম, আমরা কিন্তু আলাদা হয়ে গেলাম। আমরা কিন্তু আর জানি না পাশের বাড়িতে কি হচ্ছে। আমার বাড়ির খবরই আমি জানি। যখন আমি যৌথ ফ্যামিলির মেম্বার না, তখন তো আমি আসলে আমার নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক বিচ্ছিন্ন। কাজেই এই বিচ্ছিন্ন একজন মানুষ, যে পরিবারে বিচ্ছিন্ন, সামাজিকভাবে বিচ্ছিন্ন, কালচারালিতেও সে বিচ্ছিন্ন হবেই, এবং রাজনৈতিক জগৎটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে। এবং সেখানে আকাশ সংস্কৃতির মতো ছোট ছোট ঘুণ পোকা তো আসলে ঢুকতেই পারে, তাই না? আমার কাছে মনে হয় যে 75 পরবর্তী সময় রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই সময়টায় আমাদের এই বিচ্ছিন্ন মনোভাব, পরিবারের জায়গাগুলো ভেঙে যাওয়ায়, সকল কিছু মিলেই কিন্তু আমরা সামাজিক একটা অবক্ষয়ের শিকার। কিন্তু আবার আমরা অর্গানাইজড হয়েছিলাম। হ্যাঁ, আমরা 90 কিন্তু অর্গানাইজড হয়েছিলাম, 90 আমরা সবাই আবার একত্রিত হয়েছি। কিন্তু ওই যে পরিবার, সমাজ, চিন্তা, সংস্কৃতি, সকল কিছু আসলে মিলতে হবে, তা না মিললে আমরা কিন্তু আমরা কি ফেসবুক জগতে প্রবেশ করার কারণেও কিছুটা এরকম ঘটেছে? আমি জানি না, তবে আমার কাছে আমরা এখন ফেসবুকে যত ঝড় তুলি, রাজপথে নামি না। হ্যাঁ, এক ধরনের আর্মচেয়ার মুভমেন্টের একটা টেন্ডেন্সি। কিন্তু আমার কাছে খুব একটা জিনিস মনে হয়, যেটা হামিদ ভাই বললেন, রোকেয়া ভাই বলছিলেন, আমার কাছে মনে হয় যে একটা ঘটনা তো অবশ্যই ঘটেছে, যেখানে আপনি 49% পপুলেশনের বয়স 24-এর নিচে, 60% পপুলেশনের বয়স 30-এর নিচে। সেই পপুলেশনের সাথে ইনস্টিটিউশনাল যে আমাদের যে ইনস্টিটিউশনাল যে চেঞ্জেসগুলো দরকার ছিল, যেটা ওনাদের হাত ধরে এসেছিল, সেটার যে হ্যান্ডিং ওভার, সেটা তো আসলে হয়নি। না হওয়ার কারণে যেটা হয়েছে, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে এবারে, যে তনু হত্যা এবং তনুর মৃত্যু, এবং আমাদের ওই সময়টাতে হঠাৎ করে আমাকে অদ্ভুত একটা ছিল থিয়েটার, ওদের মুভমেন্ট করার ফোন করলো, ভাই আমরা একটা প্রতিবাদ কর্মসূচি করছি, আমরা আপনাকে একটু চাই। তো আমি কিন্তু প্রথমে ভয় পেলাম, আবার যাবো কি আবার গুলি করে দিবে, প্রথমে কিন্তু আমার এই কনসার্নটা হলো। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যখন পরে গেলাম ওখানে, শিল্পকলা একাডেমিতে হচ্ছিল, চত্বরে হচ্ছিল, দুটো ছোট নাটকের পারফরমেন্স দেখলাম, তির্যকের এবং একটা প্রাচ্য নাটের, এবং এরপরে একটুখানি কথাবার্তা হলো, আমরা কথা বললাম সবার সাথে। প্রায় 1000-5 লোক, 10 লোক ওখানে জড়ো হয়ে গেল, শুনলো কথাগুলো। এবং আমার কাছে খুব মনে হলো যে আমি সবার কাছ থেকে অনেক বেশি বিচ্ছিন্ন। এই যে 71-এর যে স্টুডিও রুমটা, এটাও বিচ্ছিন্ন। আমরা সবাই
ওদের কাছ থেকে আলাদা হয়ে গেছি। জিনিসটা যে খুব ওরা করে না ব্যাপারটা তা কিন্তু না, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়েছি বলে নিজেদেরকে আমাদের একা লাগে। রেল লাইনের এই পারের ঢাকা শহরটা এত আজব যে এদের সাথে আমরা বাকিরা এত বেশি দূরে চলে গেছি যে ওদের সাথে আমাদের ডিস্টেন্স, মানসিক এবং শারীরিক দুই ধরনের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। ওদেরকে আমরা বুঝিও না, কারণ যে 60% তো বয়স এত কম, ওদের সাথে আমাদের যোগাযোগ, এত ইনস্টিটিউশন গুলো ওদের সাথে কথাই বলে না। আপনি যদি পত্রিকাগুলো দেখেন, চ্যানেলগুলো দেখেন, মেজরিটি অফ দ্য পপুলেশন ওদের সাথে কোনো প্রতিষ্ঠান নাই, ওদের সাথে কোনো ব্যক্তিত্ব নাই, এবং ওদেরকে বোঝাপড়া করা, ওদেরকে আমরা উপর থেকে দেখি, ওদের সাথে পাশে দাঁড়িয়ে দেখি না ওদেরকে আমরা। খুবই কমিউনিকেশন। আরেকটা হলো ফেসবুকের কথা যখন উঠেছে, আপনি তো একজন অভিনয় শিল্পী এবং প্রখ্যাত অভিনয় শিল্পী, ধরেন আপনি কোন একটা উদ্যোগ নিয়েছেন কোনোভাবে, কিন্তু আপনি কি সেটাকেও ভয় পান কি? কারণ কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক বলছিলেন তিনি এখন ভয় পান ফেসবুকে তার নামে কি লেখা হয় তার চেয়ে নীরব থাকাই ভালো। আপনিও কি এরকম ভয় পান? না, মানে আমার কাছে মনে হয় কি যে এই মানে ভয়টা যিনি বলেছেন সেটা তার ব্যাপার, কিন্তু আমি ভয় পাই না। আমার মনে হয় যে যিনি আসলে দায়িত্ব নিয়ে কাজ করতে চান, যদি আমি মনে করি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং কাজটা যদি সত্যি দায়িত্বশীল হয় এবং সঠিক হয়, তাহলে আমাকে যদি ফেসবুককে কি বললো সেটা কিছু যায় আসে না। আপনার নিশ্চয়ই মনে আছে যখন যুদ্ধাপরাধী বিচারের প্রক্রিয়ার সময় আমরা সকলেই যখন সোচ্চার ছিলাম, তখন জামাত কি আমাদের সম্পর্কে, জামাত শিবিরের ছেলেপেলে কি খারাপ কথা লেখেনি ফেসবুকে? আমাদের নিয়ে পোস্টারিং করেছে, নাটকে আমাদের ছবি নিয়ে পোস্টারিং করে আমাদের সম্পর্কে অনেক কথা বলেছে। ফেসবুক তো একটা রিয়ালিটি, এটাকে তো আপনি অস্বীকার করার উপায় নাই, এটাকে মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আজকে সকল আধুনিকতার সাথে কিন্তু আমাদের লড়তে হবে, আমাদের লড়াইটা করতে হবে। চলবে না যেটা বলছিলেন। আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি বটে, কিন্তু আমার কাছে খুব মনে হয় আসার যে জায়গাটা, কেমন বাংলাদেশ চায়ের জায়গাটা, আমার কাছে মনে হয় যে এদেরকে মাথায় রেখে, এদের কথা ভেবে, এবং আজকে এদের বিশ্বায়নের জগৎ হয়েছে, আর কিন্তু এরা কিন্তু কেউ আইসোলেটেড না, এরা কিন্তু সবাই কানেক্টেড। মানে সো ওদের কথা ভেবে একটা বাংলাদেশের স্বপ্ন নতুন করে দেখার একটা স্কোপ তৈরি। বাংলাদেশের স্বপ্নের কথা আপনি বলছেন, ধরেন যে জেনারেশনের কথা আমরা আলোচনা করছি, রেডিও, টেলিভিশন, কোন গণমাধ্যমে এদের বিষয়ে কি কোনো ভাবনা আছে? বাংলাদেশে এই ছেলে মেয়েগুলো খেলতে পারে, শিশুদের জন্য খেলতে পারে বা তাদের বিনোদনের সময় কাটানোর কোনো জায়গা, কদিন আগে বলছিলেন। তবে আলোচনায় ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, কিন্তু আলোচনার পর একটা জায়গা সবার কাছে রাখবো, আমি হামিদ ভাইকে দিয়ে শুরু করব। বাঙালি কি ক্ষুদ্রের সাধনা করে? একমাত্র বঙ্গবন্ধুই বড় সাধনা করতেন। আসবো আলোচনায়। দর্শক, একটা বিরতি, সঙ্গে থাকুন। একবার স্বাগত ঈদের বিশেষ ৭১ সংযোগে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মোহাম্মদ, বিরতির আগে যা বলছিলাম, আমাদের ক্ষুদ্রের সাধনা, আমরা শুধুই কেবল ক্ষুদ্রের সাধনা করি, এরকম একটা কথা আছে। আপনার কি তাই মনে হয়? শুধু বড় সাধনা একবার করেছিলেন একজন, বঙ্গবন্ধু। আপনার কাছে কি মনে হয়? আমি সেভাবে ভাবি না। মানে বড় মানুষ যুগে যুগে সবসময় আসে না, কেউ কেউ আসেন। বঙ্গবন্ধু কোনো উদাহরণ নয়, তিনি এক্সেপশন, তিনি অনন্য। তিনি সাধারণ বাঙালিদের মতো করে কখনোই কোনো কিছু কাজ করেননি। তিনি যা কিছু করেছেন সবই অনেক বড় সুদূর প্রসারী চিন্তা নিয়ে করেছেন, এবং তার সাহস, শক্তি, স্বাস্থ্য সবকিছু ছিল তার দারুণ, মানে এক তেজি ব্যাপার ছিল, যে কারণে তার পক্ষে এটা সম্ভব হয়েছে। আমি রবীন্দ্রনাথের কথা ভাবি পাশাপাশি, যে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের চিন্তার জগৎকে যেভাবে তিনি সমৃদ্ধ করেছেন, এমনকি নজরুলের কথাও বলবো, তিনি খুব অল্প সময় সাহিত্য সাধনা করেছেন, বা তার সৃষ্টি জগৎ, সৃষ্টিকালটা মাত্র ২০-২২ বছর, বাকি সময় তো তরুণ আর অসুস্থ। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আমরা যেই বিস্তারটা পাই চিন্তার, এবং যে কোনো প্রশ্নে এমন একটি মানবিক সমাধান পাই আমরা, অকল্পনীয়। এবং তখন মনে হয় যে দর্শনে, চিন্তায়, আমাদের মনোজগৎ তৈরিতে রবীন্দ্রনাথ, আর আমাদের জাতি গঠনে, জাতির জন্য লড়াইয়ের জায়গায় হতো বঙ্গবন্ধু। এটা আমাদের দুইটার একটা অদ্ভুত সমন্বয় ছিল। আমরা কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের যে ধারণার মধ্যে আমরা গড়ে উঠেছি ৬০-এর দশকে, আমি বলবো আমার জীবনটা যদি বলি, ৬০-এর দ্বিতীয় মধ্যভাগে আমার জাতীয়তাবাদী আন্দোলনের ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে ওঠা, সেখানে কিন্তু এই আমাদের মনীষীরা ছিলেন আমাদের মূল চিন্তার জগতে, কিন্তু নেতৃত্বের জায়গায় অমোঘভাবে বঙ্গবন্ধুর অবস্থান তৈরি হয়ে যাচ্ছিল। এবং আমি বলবো যে ৭ই মার্চের ভাষণটা
একদিনে একটা ভাষণে তিনি সমস্ত জাতীয় নেতা হিসেবে নিজেকে স্টাবলিশ করে ফেলেছেন। পূর্ব পর্যন্ত তিনি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, আওয়ামী লীগের নেতা, আর এই 7 মার্চের ভাষণে তিনি জাতীয় নেতা হয়ে গেলেন এবং তখন তিনি হয়ে গেলেন আমাদের প্রতীক সকল কাজে। তো এইরকম একটি ভাষণ যে মানুষ দিতে পারেন, সেই মানুষের ভেতরের থেকে কিভাবে এই দেশপ্রেমটা উৎসারিত হয়, এই তো বিশ্বব্যাপী আমরা যে কথাটা বলছিলাম ক্ষুদ্রের সাধনা, আমরা দেখি যে আমাদের এখন যে জগৎটা, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল বলেন, আমাদের রাজনৈতিক পরিমণ্ডল বলেন, আমাদের শিক্ষা, আমাদের আইন পেশা, আমাদের সাংবাদিকতা, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা অনেক বেশি লড়াই করছি, অনেক বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং একটা প্রতিক্রিয়াশীল চরিত্র যেন আমাদের ভিতরে কেমন লালিত হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা ঠিক, আমরা এক ধরনের এক্সট্রিমিস্টে পরিণত হচ্ছে। আমি তার একটু আগে থেকে বলতে চাই, যেমন 1971 সাল বঙ্গবন্ধু যে বড় চিন্তা থেকে সেই বাংলাদেশের স্থপতি, এবং আমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকি, 71-এর যে মূল মন্ত্র, সেই 71-এর মূল মন্ত্র যার উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ ব্যবস্থা, আইন বা গণতান্ত্রিক চর্চায় আমরা কিন্তু কোথাও সেই 71-এর মূল মন্ত্রকে প্রপার ওয়েতে দেখছি না। এবং এই না দেখার কারণ কিন্তু আসলে রাষ্ট্র ব্যবস্থায় শুধু দায়ী না, দায়ী কিন্তু আমরা ব্যক্তিগতভাবে, আমাদের নিজেদেরও তো ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্ব আছে। কাজে আমরা কিন্তু সেই দায়িত্বগুলো অবহেলা করছি এবং বারবার আমরা, যে আপনি বলেন এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছি, আমরা কি করছি, নিজের দায়িত্ব যেহেতু অবহেলা করছি, আমি বারবার চেষ্টা করছি আপনি কি করেননি সেটা দেখবার। মানে আমাদের প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে শাওন ভাই কি কাজ করেনি বা আপনি কি করেননি, আমারও যে দায়িত্ব আছে, আমারও তো কিছু করবার আছে, আমি আমারটা করলাম কিনা। আমরা কিন্তু কখনো আত্মোপলব্ধির জায়গায় আসি না। কাজে আমরাও কিন্তু এক ধরনের উগ্র প্রগতিশীল হয়ে যাচ্ছি আমরা কোথাও কোথাও। আমি যখন আপনাকে সমালোচনা করছি তখন কিন্তু আমি আর আপনার অতীত ইতিহাস ঘাটছি না, আমরা কিন্তু আমি আপনার অতীত জায়গাটা দেখছি না। একজন মুক্তিযোদ্ধাকে আমরা যেভাবে ট্রিট করছি, তখন একজন রাজাকারকেও একইভাবে ট্রিট করছি। মানে আমি কথাটা এই জন্য বলছি, আর আমরা বড় ভাবনার জায়গাটা ক্ষুদ্র করে ফেলছি। আমরা সেই, এবং এটা করতে গিয়ে কি হচ্ছে, আমরা কিন্তু বিভক্তির মধ্যে চলে যাচ্ছি। আমাদের শত্রুরা কিন্তু অনেক বেশি ইউনাইটেড, আমরা পরস্পরের পেছনে লাগতে গিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের পরিবার। আপনি যেটা বলছিলেন আসলে ওটা খুব বড় পয়েন্ট, যে আমরা অনেক ক্রিয়েটেড প্রবলেম নিয়ে কথা বলি, rather than genuine basic problem বাদ দিয়ে ক্রিয়েটেড ইস্যুস আছে আমাদের কাছে, এবং বড় স্বপ্ন দেখা, যেটা বড় জায়গাটাকে দেখা, বড় ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে জিনিসপত্র দেখা, ভিশন ড্রাইভ করা, এগুলো আমাদের চলে, এবং এমন কোনো কঠিন কাজ না। ভিশন ড্রাইভের একটা কিন্তু স্কোপও বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, একদম রেডি বলি। যেমন ধরেন আমাদের এখনকার যে 2021 সালের রূপকল্প, বাংলাদেশে এরকম একটা ভিশনের কথা তো অনেকদিন ধরে ভাবছিল। সেই ভাবনার জায়গাটায় আজকে বড় মেগা প্রজেক্ট বাংলাদেশ নিজের অর্থে বাস্তবায়ন করতে যাচ্ছে। পদ্মা সেতুর মতন প্রকল্প, এটা কোনোদিন হয়তো ভাবে নাই। বাংলাদেশ পারমাণবিক প্রকল্প করবে, ওই জায়গাটায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আবার আমাদের মানুষই আবার ক্ষুদ্র বিষয় নিয়ে সেই বড়টাকে ক্ষুদ্র করে ফেলছি। আমার কাছে মনে হয় ইস্যুটা হচ্ছে কি আসলে, যে আমরা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যে হবে এটা তো আমরা বুঝে গেছি। আমাদের যেটা বললেন যে একটু আগে বলছিলেন অমিত ভাই, যে আসলে মানে ইকোনমিক ডেভেলপমেন্ট ইনইকুয়ালি হয় প্রথমে পুঁজিবাদী ব্যবস্থাতে, তারপর আস্তে করে। কিন্তু ইস্যু হচ্ছে কি আমাদের কালচারাল ডেভেলপমেন্টের কি হবে, আমাদের মননের কি হবে, আমাদের মোরাল ভ্যালুজের কি হবে, ওই অবক্ষয়ের দায়িত্ব কে নেবে, ওটা থেকে কিভাবে উত্তরণ করবে, যেটা হামিদ ভাই বলছিলেন সেটা শাওন আপনাকেও জিজ্ঞেস করি। 60-এর দশক বাঙালি তো সেইভাবে রেনেসা পায় নাই, বাংলাদেশের বাঙালির কথা বলছি, কিন্তু 60-এর দশকটাকে বলা হয় যে একটা বাঙালির ক্ষুদ্র রেনেসার সময় ছিল এটি। হ্যাঁ, তা তো বটে। সেই সময় যেভাবে সাংস্কৃতিক জগৎটা তৈরি হয়েছে, রাজনীতির মঞ্চটা তৈরি হয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থায় আমরা বড় বড় শিক্ষাবিদদের তৈরি হতে দেখেছি, এবং সমস্ত বাঙালির এক সুতায় গাথার যে জায়গাটা বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, সেই সময়টা কি আর আসবে বলে মনে হয়? না, আমার কাছে একটা ছোট্ট জিনিস আমি অমিত ভাইয়ের কথা শুনছিলাম, শুনে আমার মনে এটা বলা উচিত। সেটা হচ্ছে কি, যে এই যে ধরেন আমাদের 60-এর দশকে যে একদিকে আমাদের স্বাধীনতার সময় আমাদের একদিকে বঙ্গবন্ধু, আরেকদিকে আমাদের মরণের রবীন্দ্রনাথ, এই যে একটা অদ্ভুত একটা সমন্বয়, এই সমন্বয়ের জায়গা থেকে আমার একটা ছোট্ট ইস্যু আছে। আমি জানি এটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু, আমি বলা ঠিক কিনা যাই না। আমার কাছে মনে হয় যে আমাদের ইন্টেলেকচুয়ালসরা রবীন্দ্রনাথকে যেভাবে করে আপন করেছেন, এটা কিন্তু তাদের দায়িত্ব পড়েছে এটাকে নিয়ে কালচারাল মুভমেন্টে যাওয়া, ডিপার টু দ্য কান্ট্রিতে যাওয়া। তখন কিন্তু একটা ঝিনাইদহ খুলনার লোক কিংবা একটা অদ্ভুত গ্রামের লোক রবীন্দ্রনাথের কোনো আসলে কোনো রেলেভেন্স নাই, ওই ল্যাঙ্গুয়েজ সে বোঝে না। এখন ওই ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য কি আসলে আমাদেরকে লালনের আশ্রয় নেওয়া বেটার হতো? কিংবা আমাদেরকে রাধারামন কিংবা হাসান রাজা থেকে মানে ডাউন টু দ্য টপ হবে নাকি টপ ডাউন হবে? এই জায়গায় কিন্তু প্রচুর ছেলে মেয়ে, সেটা আপনি এখন দেখছেন, এটা আপনি আজকের কথা বলছেন এটা আপনি। কিন্তু আপনি যদি দেখেন যেভাবে করে গলায় মাথায় বেলি ফুলের মালা পরে, সাদা শাড়ি লাল পাড় পরে, এইটা তো আসলে গ্রামের অশিক্ষিত মানুষের কাছে কোনো রেলেভেন্স নাই। যে কারণে কিন্তু
যে কোনো একটা মানে বানানো ধর্মীয় বাণীও অনেক বেশি রেলেভেন্ট মনে হয়েছে তাদের কাছে, ওদের কাছে এখানে আমি একটু যোগ করতে চাই যে এগুলা হচ্ছে মানে মুক্ত মনের বিকাশের কতগুলো সূতিকাগার তৈরি করতে হয় প্রথম। তখন কি হয়েছিল, তখন আইয়ুব খানের শাসনে, মোনায়েম খান এবং তাদের শাসনে আমাদের চিন্তার জগৎটাকে কত সংকুচিত করে ফেলা যায় সেই চেষ্টাটা হচ্ছিল রাষ্ট্রীয়ভাবে। এবং তখন রবীন্দ্রনাথ পড়া যাবে না, রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না, নজরুলের গানগুলো সজীব করিব গোরস্থানের জায়গায় সজীব করিব মহাশ্মশান কেটে গোরস্থান লাগিয়ে ছাত্রদেরকে পড়ানো হবে ক্লাসে, এইটার প্রতিবাদ দরকার ছিল। সেই প্রতিবাদটা কিন্তু এখন তৈরি হয়েছে। সেটা প্রতিবাদটা তো ওইটাই দরকার ছিল। এই প্রতিবাদটা তো তখন তারাই করবেন যারা এটার মর্ম বুঝতে পেরেছেন, যারা বুঝতে তারা করেছেন এবং কেউ পিছপা হননি। আর সাধারণ মানুষের কাছে যাওয়া সে তো সেকেন্ড ধাপ, সেই কাজটা অনেকের ছড়ানো, কিন্তু মূল জায়গাটাকে ধরে রাখা এবং চেতনার জগৎটাকে ঠিক রেখে মানুষকে বিকাশের সুযোগ দেওয়া, এই লড়াইটা কিন্তু তারা খুব ভালো করেছেন। ওটা একদমই তাই। আমার কাছে মনে হয় কিন্তু পরবর্তী যে কাজটা, এই যে স্প্রেডটা কেন হয় নাই, কিন্তু সেই কাজটা আমাদের করার সময়, এবং এটা আমরা অনেক সময় হারিয়ে ফেলেছি। আমি বলবো যে এই কাজটি করার সময় সেটা শুনবো বিরতি থেকে ফিরে এসে। আমাদের একটা বিরতির সময় হচ্ছে। দর্শক দেখছেন ঈদের ৭১ সংযোগ, আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন ৭১ সংযোগ, ফিরলাম আলোচনায়। রোকেয়া প্রাচী আপনার কাছে। কিন্তু এই যে আমরা এত কথা বলছি, কিন্তু তারপরও তো দেখি কবিতা পরিষদের অনুষ্ঠানে প্রচুর কবি কবিতা পড়তে আসেন সেই দূরের গ্রাম থেকে। আমরা দেখি বইমেলার বিশাল আয়োজন এবং প্রচুর মানুষ প্রতিদিন সেখানে ভিড় করছেন। ৪,০০০-এর মতন বই প্রকাশিত হয়। ঈদে ২৫০ থেকে ৩০০ নাটক হয়, ২ ঈদ মিলে ৬০০ নাটক হয়। তাহলে কমতিটা কোথায়? কমতি হচ্ছে আমরা যে মানে বইমেলার কথা বলছি, যে কবিতা উৎসবের কথা বলছি, যে কবিতার কথা বলছি, যে নাটকের কথা বলছি, সেখানে আসলে আমাদের সমাজ, পরিবার, আমাদের রাজনীতি, আমাদের সচেতনতা, আমাদের মানুষের কথা, এবং সেই মানুষ কিন্তু আমি আপনি না, শুধু একদম তৃণমূল পর্যায়ের যে মানুষটি, যে একটা সময় ভুল তথ্যে, ভুল বিভ্রান্তিকর ইতিহাসের মধ্যে দিয়ে বেড়ে উঠে সে কিন্তু বাংলাদেশেরই একজন বিপক্ষীয় শক্তিতে পরিণত হতে পারে। সেই মানুষটিও তো খুব গুরুত্বপূর্ণ আমার আপনার মতো। সেই মানুষের কাছে কি আমাদের সাংস্কৃতিক বার্তাটা পৌঁছাচ্ছে? এখানে কি তার কথা প্রতিধ্বনি হচ্ছে না? আমরা সেই মানুষটিকে কি সে কি জানতে চায় সেটা কি আমরা কোনোদিন শুনেছি? বা আমার বাড়িতে যে ৫ জন সদস্য, ৫ বয়সের, ৫ রকমের শিক্ষাগত যোগ্যতার বা ৫ রকমের মানসিকতার, সেটা কি আমরা জানার চেষ্টা করেছি? আমরা কেবলই আত্মপরিতৃপ্তির মধ্যে ঘুরপাক খাচ্ছি। বাংলা একাডেমির সেই বইমেলা ২১শে ফেব্রুয়ারি, সেই এক মাসের যে উৎসবটা আমরা করি, সেটা কিন্তু এখন আমাদের এক ধরনের বাণিজ্য উৎসব, আত্মতৃপ্তির জায়গায় পরিণত হয়েছে। সেখানেও শাওন কোন একটা বই পছন্দ হলো না, বন্ধ করে দেওয়ার হুমকি আসে। দেখেন, বই পছন্দ না, ওখানে কিন্তু একটা বিষয়, যে ৪,০০০ বইয়ের কথা আপনি বলছেন, এই ৪,০০০ বই কারা করছে? ৪,০০০ সংখ্যা দিয়ে কিন্তু আত্মতৃপ্তি হবে না। এখন ৪,০০০-এর মধ্যে কি আপনি ৪০টা বই আমরা বলতে পারি যে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে, আমাদের সমাজ ব্যবস্থা, এবং এই যে কবিতা উৎসব হচ্ছে, আমরা বলতে পারবো কবিতার যে মার্কেট, কবিতা আবৃত্তির যে ক্যাসেটের মার্কেট, সেটা কিন্তু নাই। আমাদের গণমাধ্যমে কয়টা কবিতা আবৃত্তির প্রোগ্রাম হয় আপনি বলেন? বাংলাদেশ টেলিভিশনে কবিতা নিয়ে, কবি নিয়ে, লেখক নিয়ে, সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, সমাজের কথা নিয়ে, মানুষের কথা নিয়ে, যে কথাটা মানুষকে পৌঁছানো দরকার। আমরা যদি বলি ৭১ এবং তার অপশক্তি, আমরা কি ৭১-এর কথাটাও বলছি, অপশক্তির কথাটা বলতে পেরেছি? সেই জন্য কি কোনো অনুষ্ঠান আছে, কোনো নীতিমালা আছে, বা আমাদের পরিকল্পনা আছে? কিছুই নেই। আমরা কি করছি? আমরা ৬ দিনের আপনি বলছিলেন বইয়ের কথা, যে বইয়ের গুণগত মানের কথা। বই ৪,০০০ বই হচ্ছে, বই বিক্রি হচ্ছে কত আপনার কাছে? খুবই কম। মানে আমি বলছিলাম যে ২০০-৩০০ কপি বই বিক্রি হয়, এটাই নাকি হাইয়েস্ট। এটাই হাইয়েস্ট। এটা নিয়ে পরিতৃপ্তি আছে যে এবার আমারটা অনেক ভালো বিক্রি হয়েছে, এরকম। এবং আমি এটা বলি, আমার কাছে খুব মনে হয় যে আমরা যেটা ভুলে গেছি আর কি, অনেকদিন ধরে ধরেন আমার
পরিব্যাপ্তির বাইরে মানুষগুলোকে নিয়ে না ভাবলেও আমার চলেছে। কিন্তু এখন যখন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে, পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, আপনি ঢাকা থেকে শীতকালে একটা গাড়ি নিয়ে কিংবা বাসে করে যেতে থাকবেন, আপনি গ্রামে দিকে দেখবেন যে কারো পা খালি না, কারো গায়ে একটা গরম কাপড় নিয়ে এরকম লোকে পাবেন না কিন্তু খুঁজে আপনি। এদের চেহারাও দেখবেন দুর্ভিক্ষ পীড়িত নয়, না, এদের কাছে টাকা এসছে কিন্তু পকেটে, এদের একটা টিভি হয়েছে, স্যাটেলাইট কানেকশন হয়েছে, ফ্রিজ হয়েছে, কলকাতার চ্যানেলগুলো রমরমা ব্যবসা করছে। হ্যাঁ, তো ও কিন্তু ওর মতো করে ও কিন্তু গড়ে উঠছে। কিন্তু আপনি সাহায্য করেন কিংবা না করেন, আপনি কিছু বলেন কিংবা না বলেন, ওর কিন্তু মানসিকতা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের কোনো রোল নেই, কিন্তু কোনো আমরা রোল প্লে করছি না, কিন্তু আমরা কিন্তু তাদের বোধে মননে কোনো কিছু যুক্ত করছি না। মেজরিটি আমরা কয়টা মানুষ ঢাকা শহরে 16 কোটি মানুষের মধ্যে 50 লক্ষ শুনে তো ঠিকমতো। তাহলে একটা বেসিক প্রশ্ন দ্বারা হামিদ ভাই, এই প্রশ্নটাই আপনার কাছে উত্তর চাইবো, তাহলে কি আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই দুর্বল হয়ে পড়েছে? আমি ওই পয়েন্টে না গিয়ে আরেক জায়গা থেকে শুরু করতে চাই। আমি বলতে চাই যে আমাদের এই কাগজ কলমের জগৎ থেকে হঠাৎ করে আমরা ইন্টারনেটের জগতে চলে গেছি। এখন কেউ চিঠি লেখে না, সুপার হাইওয়েতে চলে গেছে। এবং এই যে ইন্টারনেটে গেলাম, এখানে কিন্তু প্রতিষ্ঠানের কোনো রোল রইল না, একদমই রইল না। প্রতিষ্ঠান কিন্তু শেখালো না, শিখলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। এবং এর প্রাতিষ্ঠানিকীকরণ যেহেতু এখনো হয়নি, এই যে মোবাইলের মধ্যে দিয়ে আজকে সকল বিশ্বে সবকিছু চলে আসছে এখানে। নজরুলের সে কবিতার কথা মনে হয়, দেখবো এবার জগৎটাকে আপন হাতের মুঠোয় পুরে। আপন হাতের মুঠোর মধ্যে মুঠোফোন, এর মধ্যে সমস্ত জগৎকে আমি দেখতে পাচ্ছি আজকে। নজরুল কি বুঝে লিখেছিলেন জানি না, কিন্তু এটা আজকে বাস্তব। কিন্তু এই যে মুঠোয় পুরে দেখলাম বিশ্ব, কোন বিশ্বকে আমি দেখছি, সেই বিশ্ব কাছ থেকে আমরা কি কি নিচ্ছি, কি কি দিচ্ছি, ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা যখন দরজা বন্ধ করে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার পড়ার নামে ঘরের ভেতর বসে থাকতো, আমরা বুঝতে পারতাম না কি করতো। এইভাবে কিন্তু একটা জেনারেশন ডিট্রাক্ট হয়ে গেছে। এটা ভুললে চলবে না, আমাদের এটা ভুললে চলবে না যে ড্রাগের একটা বিশাল এফেক্ট আমাদের সোসাইটিকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এবং এই ড্রাগ টিকে থাকে কিভাবে? শুধুমাত্র মুনাফা, অতিরিক্ত মুনাফার কারণে ড্রাগের এই প্রচার বন্ধ করা যায় না। এবং যেখানে বাবা ড্রাগ ব্যবসায়ী খুন হয়েছে, ছেলে সেই ব্যবসা গ্রহণ করেছে, ছেলে খুন হয়েছে, তার ভাইরা সেটা গ্রহণ করেছে। এইভাবে মানে ভয় তাদের মধ্যে কাজ করে না, কেবল লোভের মধ্যে থেকে তারা যেতে থাকে। এখন এই যে চারদিকে যে অবস্থাটা, এটা তো এক ধরনের সমাজ বিচ্ছিন্নতা তৈরি করে দিয়েছে অলরেডি। এবং এই বিচ্ছিন্নতা থেকে দূর করার দায়িত্বটা যেমন শিক্ষকদের আছে, সংস্কৃতি কর্মীদের আছে, সাংবাদিকদের আছে, রাজনীতিবিদদের আরো বেশি আছে, প্রশাসনের আছে। এদের মধ্যে কি সেই ঐক্যটা তৈরি হয়েছে যে সবাই মিলে আমরা একটা ইস্যু নিলাম যে আমাদের জাতীয় ঐক্য, চেতনার ঐক্য এবং আমাদের দেশ প্রেমের ক্ষেত্রে সবাইকে একসাথে করে অনেক বিষয়ে লড়তে হবে, যেটা আমরা সবাই জানি যে এটা সত্যি সত্যি খারাপ এবং যেটা চাপিয়ে দেওয়া চলবে না, যেটা আসলে মেজরিটিকে রিপ্রেজেন্ট করবে। মতবাদও সমস্যা হয়। আমরা খুবই একটা বড় রাজনৈতিক প্রশ্ন তিনজনের কাছে দিয়ে আমি শেষের দিকে যাব। মতবাদ নিয়ে আমাদের হতে পারে, দ্বিমত হতে পারে, কিন্তু সামাজিক সুস্থতা, মানবিক সুস্থতা, শিশুদের গড়ে ওঠা, এখানে তো কোনো দ্বিমত হতে পারে না। আমরা কি যা খুশি বলতে পারি, কিন্তু আমাদের যা মনে চায় আমাদের রাজনৈতিক ব্যবস্থা, যেটা কিন্তু রোকেয়া প্রাচী কিছুটা টাচ করছিলেন, রাজনৈতিক ব্যবস্থায় যদি সংকট থাকে, সংস্কৃতিতে সংকট থাকে, তাহলে তো বাকি ব্যবস্থাপনাও হবে না। আমরা বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে যেই দল ক্ষমতায় থাকবে আর যেই দল বিরোধীদের থাকবে, তার উভয়ের কাছে মুক্তিযুদ্ধের চেতনা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমরা এনশিওর করতে পারছি কি? আমার কাছে মনে হয় কি যে রাজনৈতিক সংস্কৃতিটা, যে রাজনৈতিক জায়গায় কিন্তু পক্ষ বিপক্ষ থাকবে, চেতনার প্রশ্নে ৭১-এর মূল মন্ত্র, যেখানে মানে মানুষের প্রশ্ন, যেখানে রাষ্ট্রের প্রশ্ন, যেখানে মানুষের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন এবং রাষ্ট্রের সাথে সম্পর্ক, আমাদের দর্শনের প্রশ্ন, সেই জায়গায় কিন্তু আসলে রাজনৈতিক সংস্কৃতিটা তেমনই হওয়া উচিত যাতে এই ঐক্যের জায়গাগুলো কখনো ফাটল ধরবে না। মানে দেশের প্রশ্নে মূল জায়গার সমস্যা এখানে রাজনৈতিক বিভাজনের নামে যখন রাজনৈতিক দুর্বৃত্তায়ন তৈরি হয়, তখন কিন্তু আর আসলে ওই সাংস্কৃতিক মানে বোধ মননগুলো কাজ করে না। এবং ওই রাজনৈতিক সংস্কৃতি যখন ভেঙে পড়ে এবং সেখানে যখন মনুষ্যত্বটুকু লোপ পায়, তখন আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশ তো খুব সাম্যের দেশ, যেখানে পূজা পার্বণ আমরা সবকিছু একসাথে করি। আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু হিন্দু মুসলমান কোনো বিরোধ নেই, সাধারণ মানুষের মধ্যে কিন্তু ধনী গরিব বিরোধ নেই, এবং মানুষ অনেক সাহসী, সুন্দর। কাজে রাজনৈতিক সেই সীমারেখার জায়গাটা যদি খুব সুন্দরভাবে পরিচর্যাটা করতে পারতেন আমাদের রাজনৈতিক নেতারা, সবার ক্ষেত্রেই প্রযোজ্য এটা, তাহলে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। হ্যাঁ, আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা ওই রাজনৈতিক ওই পক্ষ বিপক্ষের জায়গা থেকে বেরিয়ে এসে
আমাদের সন্তানদের প্রশ্নে বা রাষ্ট্রের প্রশ্নে আমরা যেন ঐক্যমতের চেয়ারে কিন্তু বসতে পারি। আপনার মনে আছে কিনা আমি কিন্তু জানি না, শাওন, আমি আপনাকে একটু স্পষ্ট করে যেটা জানতে চাই, স্বাধীন দেশে যে দেশটি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের এখানে আছে, সেই দেশে কি যারা মুক্তিযুদ্ধ করে দেশটা চায় না তারা রাজনীতি করতে পারে? সেই রাজনীতির আবার এত বিকাশ হতে পারে, হলো কেন? আমার কাছে এই উত্তর তো আমাদের সবার জানা মোটামুটি একরকম ভাবে, যদিও শুনতে অনেক সময় পলিটিক্যাল মনে হয় অ্যান্সার গুলো, কিন্তু আসলে তো এক ধরনের একটা বিকাশের একটা বাধা তো আমরা 75 থেকে দেখেছি আসলে, এবং 90 পর্যন্ত দেখেছি আমরা। এত লম্বা সময় ধরে যেটা ডেভেলপ করেছে তারই ফল আজকে আপনি ভোগ করছেন, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। আমরা, আপনার মনে আছে কিনা যে বঙ্গবন্ধু যে পলিটিক্স করেছেন, যে রাজনীতি করেছেন, উনি কিন্তু কখনোই কিন্তু এলিট সোসাইটির কেউ ছিলেন না। এলিটিস্টরা কিন্তু সব করতেন মুসলিম লীগ। তারাই কিন্তু স্বাধীনতার পরেও কিন্তু খুবই সক্রিয় ছিলেন। ধনাঢ্য যে পরিবারগুলো, তাদের ম্যাক্সিমাম কিন্তু এক্স মুসলিম লীগ পরিবার, যারা ওইটাকে চর্চা করে গেছে 75 পরে আবার হয়েছে। এবং সেটা শেষ হলো কোথায়? এটা মিডল ইস্টের মতো গল্প। টার্কি, ইরান, ইরাকের যুদ্ধ তখনও ছিল, এখনো আছে, আমাদেরও একই অবস্থা। সেই অবস্থা আমরা শেষ করব, কিন্তু শেষ কথা একটু হামিদ ভাই আপনার কাছে আসবো। সেই প্রশ্নটা যেটা রোকেয়া প্রাচীও তুলেছেন, যে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শগতভাবে নানা জায়গায় আমরা হয়তো কোনো মতামত রাখতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, বাংলাদেশের প্রগতির প্রশ্নে, বাংলাদেশের স্থায়িত্বের প্রশ্নে তো মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের সকলে, যারা ক্ষমতায় আছে, যারা বাইরে আছে, এক জায়গায় আসা প্রয়োজন। সেই জায়গায় কেন যেতে পারছি না, আসার কথা যদি শোনান। আমাদের এই ক্ষেত্রে যুদ্ধাপরাধীর বিচার একটা বড় ইস্যু। আমি বলবো এই বিচার না হওয়াটা আমাদের জাতির জীবনে একটা দর্শনগত কলঙ্কের মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে মুক্তির পথটা আমরা পেয়েছি এবং শুরু হয়েছে। এদের বিচারটা কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তাদের ভিত নাড়িয়ে দিচ্ছে এবং তারা মরণ কামড় দিচ্ছে। এখনকার যে কাজগুলো হচ্ছে সেগুলো সেই মরণ কামড়ের অংশ। এই মরণ কামড় আসলে খুব বেশি দিন টিকবে না, কারণ হচ্ছে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটা যেমন একদিকে পরিষ্কার হয়ে যাবে, তখন জাতি আরো ঐক্যবদ্ধ হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, প্রগতির প্রশ্নে। মুক্তিযুদ্ধ বলবো আমি বেজ হিসেবে যদি আমি ধরি, স্বাধীনতার জায়গাটা। এবং এইখানে যার যে শক্তিটা এখন তৈরি হচ্ছে, তারা আমি ধারণা করি, বিশ্বাসও করি যে তাদের ভিতটা যখন নষ্ট হবে তখন তাদের তৈরি হওয়ার প্রক্রিয়াটাও কমে যাবে, বন্ধ হবে। এবং তাদেরকে যদি আমরা আধুনিক এবং যৌক্তিক শিক্ষার মধ্যে আনতে পারি, তাহলে এই ধরনের সমস্যাগুলো আগামীতে কমবে, অনেক কমে যাবে এবং আমাদের সবগুলো বাস্তবায়নের পথে বাড়বে। মানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম সাহসিকতার সাথে আপোষহীনভাবে যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়া করতে দেখছি, আমরা আশা করি বা স্বপ্ন দেখি যে সেই যুদ্ধাপরাধীদের যে পরিবার বা তাদের যে শেকড় বাকড়, তাদের যে উত্তরসূরিরা এখনো বাংলাদেশে খুব বড় বড় জায়গায় দাঁড়িয়ে আছে, বা যেভাবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জায়গাগুলোতে বড় বড় প্রতিষ্ঠানে শাখা প্রশাখা বিস্তার করে আছে, আমরা কিন্তু আশা করি বা স্বপ্ন দেখি যে সেগুলোও একটা সময় নির্মূল হবে। কারণ তারাও কিন্তু বিভিন্ন জঙ্গি বা বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে। অবশ্যই আমি ছোট্ট একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে আমাদের এই মুক্তিযুদ্ধ যে চেতনা থেকে তৈরি হওয়া যে আমাদের যে সাংস্কৃতিক যে চর্চার জায়গাটা, সেই চর্চার জায়গাটা যদি আমরা সবাই মিলে ঐক্যের জায়গায় পৌঁছাতে পারি, মাদ্রাসা সিস্টেম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম মিলিয়ে একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে পারি, যেখানে জাতীয় চেতনা তৈরি করা সম্ভব, সেই রাস্তা আমাদেরকে সবাইকে মিলে খুঁজে বের করতে হবে। আপনার জায়গা থেকে আপনাকে, আমার জায়গা। ধন্যবাদ আপনাকে। মূল মন্ত্রে ফিরে আসে। ধন্যবাদ শাওন, ধন্যবাদ রোকেয়া প্রাচী, ধন্যবাদ হামিদ ভাই, ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য। এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ ক্ষুদ্রের সাধনা করে না, প্রগতির সাধনা করে, এবং সেই সাধনা করে মুক্তিযুদ্ধের মূল চেতনা, উদার ও সাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ৭১-এর সাথে থাকবেন।